এই লেকচারে তোমাদের সাথে একজন জনপ্রিয় ইনভেন্টর এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে নিকোলা টেসলা, এর জীবনী নিয়ে আলোচনা করব এবং তার জীবনী থেকে কিছু ইম্পর্ট্যান্ট লিসন রয়েছে যেগুলো তোমরা তোমাদের বাস্তবের জীবনে অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকো তাহলে তো অবশ্যই তোমাকে এই নিকোলা টেসলা সম্পর্কে জানা থাকতে হবে। তো এই নিকোলা টেসলা কেন এত গুরুত্বপূর্ণ এবং তার নাম কেন সারা ওয়ার্ল্ডে এত প্রচলিত? কারণ তার আবিষ্কার হিসাবে প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট। তুমি যদি তোমার বাসার কথা চিন্তা করো বা সারা ওয়ার্ল্ডের কথা চিন্তা করো, সারা ওয়ার্ল্ডে কিন্তু এই অল্টারনেটিং কারেন্ট ইউজ করা হয় বা এসি কারেন্ট ইউজ করা হয়। এসি কারেন্ট ছাড়া কিন্তু আমরা একদিনও কল্পনা করতে পারি না। তার মানে এই এসি কারেন্ট কিন্তু নিকোলা টেসলা আবিষ্কার করেছিল। এই যে ট্রান্সমিশন লাইন যেগুলো রয়েছে, অল্টারনেটিং কারেন্ট আবিষ্কারের ফলে আমরা কি করতে পারি যে একটা জায়গা থেকে সিগন্যালটা অনেক লং ডিস্টেন্সে ট্রান্সফার করতে পারি। তো সেহেতু এই ট্রান্সমিশন লাইন ইউজ করে আমরা অল্টারনেটিং কারেন্টগুলো অনেক দূর দূরান্তে ট্রান্সফার করতে পারি। তো এটা কিন্তু একটা বড় আবিষ্কার, তুমি দেখতে পাচ্ছ। একইভাবে নিকোলা টেসলা কিন্তু এই ইন্ডাকশন মোটর আবিষ্কার করেছিল। আর ইন্ডাকশন মোটর যদি তুমি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করো, কোনো ইন্ডাস্ট্রি পাবে না এরকম যে 3 ফেজ ইন্ডাকশন মোটর ইউজ করে না বা সেখানে কোনো মোটর নাই, অর্থাৎ ইন্ডাকশন মোটর বা এসি মোটর নাই। তার মানে তার আবিষ্কার কিন্তু সারা ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে। একইভাবে তুমি যদি তোমার বাসার কথা চিন্তা করো, সেখানেও কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তোমরা ইউজ করো পানি তোলার জন্য নিচ থেকে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে তার আবিষ্কার সারা ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে এবং তার জীবনী থেকে আমরা কিছু শিক্ষাও পেয়ে থাকি। অর্থাৎ তিনি কীভাবে এই পড়াগুলো পড়তেন বা কীভাবে তার নলেজগুলো অ্যাপ্লাই করতেন এবং তার স্ট্রাগল বা সংগ্রামের জীবনগুলো কীভাবে গিয়েছিল, সেখান থেকে আমরা কিছু লিসন এখান থেকে বের করব যেটা আমরাও বাস্তবে এগুলো অ্যাপ্লাই করতে পারি। ইভেন নাইগ্রাতে যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানেও কিন্তু এই নিকোলা টেসলার অবদান ছিল। তার থেকে কিছু পরামর্শ নিয়ে কিন্তু এটা প্ল্যানিং করা হয়েছিল। তার স্মৃতি হিসাবে কিন্তু তার এখানে মূর্তি এখনও রয়েছে। তো যদি নিকোলা টেসলার জন্মস্থান নিয়ে কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে তার জন্ম হয়েছিল ক্রোয়েশিয়াতে 1856 সালে 10ই জুলাই। এটা হচ্ছে তার বাসা এবং তার বাসাটা বর্তমানে এখন মিউজিয়াম হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ বিভিন্ন দেশ থেকে অনেকে যারা রিসার্চার রয়েছে বা যারা এখানে ভিজিট করতে চায় তারা এখানে এসে তার বাসাটা ভিজিট করতে পারে। এখানে এখন বর্তমানে সেটা মিউজিয়াম হিসেবে রয়েছে। তো এটা ছিল তার মা ডুকা টেসলা এবং এটা ছিল তার বাবা মিলুতিন টেসলা এবং তার বাবা ছিল একজন খ্রিস্টান ধর্মযাজক। তো নিকোলা টেসলার জন্ম হয়েছিল 1856 সালের 10ই জুলাই রাত 12টার দিকে। তো সে সময় অনেক বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ তার জন্ম যখন হচ্ছিল তখন অনেক বৃষ্টি হচ্ছিল। আর সে সময় অনেক কুসংস্কার ছিল যে অনেকে বলা বলি করতেছিল যে যেহেতু এত রাত্রে তার জন্মটা হলো তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা সে অন্ধকার নিয়ে আসবে সারা ওয়ার্ল্ডে বা সে একটা অন্ধকার একটা পরিস্থিতি তৈরি করতে পারে ইন ফিউচারে। কিন্তু তার মা তখন বলেছিল না, হি উইল বি এ চাইল্ড অফ লাইট, সে একটা লাইট হয়ে আসবে দুনিয়াতে। কিন্তু পরবর্তী দেখা গেল সে কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা লাইট হিসেবে এসেছিল। অর্থাৎ তার আবিষ্কার কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা চমক তৈরি করে দিয়েছিল। তো যদি নিকোলা টেসলার স্কুল জীবনের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে নিকোলা টেসলা স্কুলে অনেক ভালো একজন ছাত্র ছিলেন এবং তিনি ইম্পেরিয়াল রয়্যাল টেকনিক্যাল কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন এবং সেখানেই কিন্তু তিনি সম্পূর্ণ পড়াটা কমপ্লিট করতে পারে নাই, অর্থাৎ তিনি ছিলেন একজন ড্রপ আউট স্টুডেন্ট। পরবর্তীতে নিকোলা টেসলা 1881 সালে অর্থাৎ 24 বছর বয়সে তিনি তার ফার্স্ট জব শুরু করেন এবং তার ফার্স্ট জব ছিল হচ্ছে বুদাপেস্টে টেলিফোন এক্সচেঞ্জ একটা কোম্পানিতে তিনি প্রথমে জয়েন করেন মাত্র 24 বছর বয়সে। এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে। তো শিক্ষণীয় বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো, কী কী বিষয় এখান থেকে আমরা শিখতে পারবো এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারেও এগুলো কিন্তু অ্যাপ্লাই করা আমাদের জন্য জরুরি। তো তিনি যে এই টেলিফোন এক্সচেঞ্জ কোম্পানিতে চাকরি পেয়েছিলেন সেখানে তিনি সর্বপ্রথম ড্রাফটম্যান হিসেবে জয়েন করেছিলেন। তিনি সেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ড্রয়িং থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের যে ড্রয়িংগুলো রয়েছে সেখানে তিনি করতেন। তো তিনি যে কোম্পানিতে জয়েন করেছিলেন সেই কোম্পানিটা ছিল হচ্ছে কেবল স্টার্টিং পর্যায়ে, অর্থাৎ এখনও ওই লেভেলের ইনকাম এখনও জেনারেট করতে পারে নাই বা সেখানে কেবল গ্রোথ হচ্ছে কোম্পানিটার। তো তিনি সেখানে অনেক পরিশ্রম করার মাধ্যমে বিভিন্ন ডিজাইন করার মাধ্যমে কোম্পানিটাকে মোটামুটি একটা রানিং অবস্থা নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে কোম্পানি একটা ভালো ইনকাম জেনারেট করতেছিল। তো পরবর্তীতে তার কাজের দক্ষতা এবং তার ডেডিকেশনের উপর ভিত্তি করে তাকে চিফ ইলেকট্রিশিয়ান পজিশনে তাকে প্রমোশন দেওয়া হয়, অর্থাৎ সব বড় একটা পোস্টে তাকে প্রমোশন দেওয়া হয় ইলেকট্রিশিয়ান পদে। এবং তিনি পরবর্তীতে সেখানে বিভিন্ন ধরনের টেলিফোন রিপিটার এবং অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করে।
তো এই টেলিফোন রিপিটার অ্যাকচুয়ালি কী? টেলিফোন রিপিটার হচ্ছে তোমাদের আশেপাশে যে বিভিন্ন ধরনের টাওয়ার দেখতে পাও, এই টাওয়ারগুলোকে রিপিটার হিসেবে কাজ করে, এবং এটার কাজ হচ্ছে যে ধরো তুমি এখান থেকে একটা মোবাইলে কথা বললা, সেই সিগন্যালটা অনেক উইক হয়ে যায়। তো এই রিপিটারে আসার ফলে এটাকে এই সিগন্যালটাকে আরও স্ট্রেংথ বাড়ানো হয়, যার ফলে এটা লং ডিস্টেন্সে ট্রান্সফার করতে পারে। যদি এটা না থাকতো তাহলে দেখা যাচ্ছে এই সিগন্যালটা এখানে আসতে সমস্যা হতো, সেই জন্য রিপিটারগুলো ইউজ করা হয়। তো তিনি এই রিপিটার নিয়ে কাজ করেছিলেন সেখানে, এবং অ্যাম্প্লিফায়ার নিয়ে কাজ করেছেন। অ্যাম্প্লিফায়ার হচ্ছে সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা, অর্থাৎ কোনো একটা উইক সিগন্যাল রয়েছে সেটাকে অ্যাম্প্লিফাই করে বড় সিগন্যালে পরিণত করা হয়। যেমন হচ্ছে তোমরা যে মাইক ইউজ করো, সেই মাইকগুলো কিন্তু অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ তুমি কথা বলতেছো আসতে, বাট সেটা অ্যাম্প্লিফাই হয়ে অনেক বড় সাউন্ড তৈরি করে দিচ্ছে। তো এইগুলো নিয়ে তিনি সেখানে কাজ করেছিলেন। ফার্স্ট অফ অল মাত্র 24 বছর বয়সে তিনি এটা করেছিলেন। পরবর্তীতে তিনি 1882 সালের দিকে ফ্রান্সে তিনি টমাস আলভা এডিসনের কোম্পানিতে কাজ শুরু করেন। তো টমাস আলভা এডিসন হচ্ছে সর্বপ্রথম লাইট বাল্ব আবিষ্কার তিনি করেছিলেন। তো এই টমাস আলভা এডিসনের কোম্পানিতে তিনি চাকরি শুরু করেন। পরবর্তীতে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে একটা পোস্টও পান সেখানে, এবং কিছুদিন সেখানে চাকরি করেন। বাট চাকরি করার পরে এডিসনের সাথে তার কিছু দ্বন্দ্ব হয়, অর্থাৎ এডিসন তার সাথে কিছু চুক্তি করেছিল। তার কাজের দক্ষতা ছিল ভালো, এডিসন তাকে তার মেশিনের দক্ষতা বাড়ানোর জন্য তাকে বলে এবং তাকে একটা অফার করে যে তুমি যদি এই মেশিনটার দক্ষতাটাকে বৃদ্ধি করতে পারো বা এটা যদি ডিজাইনটা তুমি উন্নত করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাকে $50,000 আমি দেব। তো যখন এই নিকোলা টেসলা তার ডিজাইনটা সম্পূর্ণ করে, এবং যখন তার কিছুদিনের মধ্যে ডিজাইনটা সম্পূর্ণ করে এডিসনের কাছে আসে, তখন এডিসন তাকে টাকাটা দিতে চায় না, অর্থাৎ তার সাথে হাসি ঠাট্টা করে যে না, আমি তোমার সাথে যোগ করেছিলাম। তো নিকোলা টেসলা তখন কি করে, সে চাকরিটা ছেড়ে দেয়। পরবর্তীতে সে কী করে, তার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির চিন্তা করে, এবং তার নাম দেয় হচ্ছে টেসলা ইলেকট্রিক লাইট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো সেখানে দুইজন ইনভেস্টর তিনি পান, এবং এই ইনভেস্টররা কী করেছিল, তাকে কিছু টাকা ইনভেস্ট করার জন্য রাজি হয়েছিল, এবং তাদের প্রজেক্ট ছিল হচ্ছে আর্ক লাইটিং সিস্টেম। অর্থাৎ সেখানে তারা আর্ক লাইটিং, একটা লাইট রয়েছে সেটা আর্কের মাধ্যমে ছড়ায়, সেই লাইটটা ডিজাইন করে দেবে নিকোলা টেসলা, এবং তারা তাকে ইনভেস্ট করবে। তো নিকোলা টেসলার তখন একটা কথা বলেছিল যে এই প্রজেক্টের পাশাপাশি আমি পরবর্তীতে এসি মোটর এবং ট্রান্সমিশন সিস্টেম নিয়ে কাজ করব, সেখানেও তারা ইনভেস্ট করবে, এরকম একটা চুক্তি হয়েছিল। কিছুদিনের মধ্যে যখন নিকোলা টেসলা এই তার আর্ক লাইটটা ডিজাইন করে ফেলে, তোমরা দেখতে পাচ্ছ এই যে আর্ক লাইট, অর্থাৎ এটা হচ্ছে বাতাসের ভিতর দিয়ে বিদ্যুৎটা পাস করে, যার ফলে এখানে একটা লাইট উৎপন্ন হয়। যে দেখতে পাচ্ছ বাতাসের ভিতর দিয়ে বিদ্যুৎ পাস হচ্ছে, যার ফলে এখানে একটা আর্ক উৎপন্ন হয়, অর্থাৎ লাইট উৎপন্ন হয়। তো কিছুদিনের মধ্যে যখন এর আর্ক লাইটে ডিজাইন করা হয়ে গেল, তখন নিকোলা টেসলা এই অল্টারনেটিং কারেন্ট মোটর, অর্থাৎ এসি মোটর এবং ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন সিস্টেম নিয়ে কাজ করার শুরু করে। তখন যে দুইজন ইনভেস্ট করেছিল তার কোম্পানিতে, তখন তারা কোম্পানিটাকে আর ইনভেস্ট করতে চায় না, তখন তারা কোম্পানিটিকে আলাদা করে নেয় এবং নিকোলা টেসলাকে তাদের কোম্পানি থেকে বাদ দিতে চায়। তখন কি করে, নিকোলা টেসলাকে তারা কোম্পানি থেকে বাদ দিয়ে দেয়, এবং নিকোলা টেসলা তখন দেখা যাচ্ছে আর্থিকভাবে একটু সমস্যায় পড়ে যায়। তো যখন সে সমস্যায় পড়ে যায়, তখন তাকে আর তো কোনো চাকরি তার আপাতত নাই, তখন সে কী করে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল মেরামত কাজ শুরু করে। এখন চাকরি নাই, তার তো কিছু করতে হবে। দেখো, এত বড় একটা বিজ্ঞানী, কিন্তু তার জীবনে কত স্ট্রাগল রয়েছে, অর্থাৎ কত ধরনের কাজ তাকে করতে হয়েছে। এখন এই যে প্রথমে তিনি কি করলেন, যখন তার এই চাকরিটা চলে গেল, অর্থাৎ ইনভেস্টররা তখন তাকে কোম্পানি থেকে বের করে দিল, তখন তিনি এই ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক মেরামতের কাজ তিনি করলেন। এবং এমনও হয়েছে যে তিনি প্রতিদিন মাটি খনন করতেন, এবং মাটি খনন করে $2 পেতেন, অর্থাৎ তিনি মাটি খননের কাজও তিনি করেছিলেন জীবনের একটা পর্যায়ে। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কোনো কাজকেই ছোট মনে করা যাবে না। তো যদি তুমি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পাশ করো, অর্থাৎ তুমি যদি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হও, তো সেই ক্ষেত্রে যখন তুমি কোনো ইন্ডাস্ট্রিতে জব করবা, তখন কিন্তু কোনোভাবেই চিন্তা করা যাবে না যে আমার স্যালারি হবে 1 লাখ টাকা, স্টার্টিংয়ে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা স্টার্টিংয়ে স্যালারি হবে। এরকম চিন্তা করলে তুমি ভুল পথে আছো। তোমাকে অবশ্যই ছোট পোস্ট থেকে স্টার্ট করতে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল একটা ইন্টার্নি করতে হবে, বা দেখা যাচ্ছে ইনিশিয়ালি তোমাকে কম বেতনে স্টার্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি যদি চিন্তা করে থাকো আমি ইঞ্জিনিয়ার হয়ে বের হলাম, আমার স্টার্টিং স্যালারি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা হবে, তাহলে তুমি ভুল পথে আছো। তোমাকে অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রেও এখন থেকে তোমার মানসিকতা এরকম হবে যে স্টার্টিং স্যালারি যাই হোক, আমাকে ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে এবং ঢুকে আমাকে কাজ শিখতে হবে।
তারপর ধীরে ধীরে তোমার স্কিল অনুযায়ী তোমার স্যালারি বাড়তে থাকবে। তো এই কথাটা মাথার মধ্যে একদম গেঁথে নাও, না হলে কিন্তু পরবর্তীতে তোমাদের প্রবলেমে পড়তে হবে, বিষয়টা খেয়াল রাখবে অবশ্যই। এবং এখান থেকে নিকোলা টেসলার জীবনে থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, শিক্ষণীয় পয়েন্ট রয়েছে, সেটা হলো যে নিকোলা টেসলা ইমাজিনেশনে অনেক দক্ষ ছিল। অর্থাৎ সে কোনো একটা টপিক এক্সপেরিমেন্টালি করার আগে প্রথমে সেটাকে ইমাজিন করতো, কল্পনা করতো, অর্থাৎ মনে মনে তার একটা ইমেজ সে রেডি করতো। তো সে কী বলেছিল দেখো, হোয়েন আই গেট অ্যান আইডিয়া আই স্টার্ট অ্যাট ওয়ান্স বিল্ডিং ইট আপ ইন মাই ইমাজিনেশন। অর্থাৎ যখন আমি একটি ধারণা পাই তখনই আমি আমার কল্পনায় এটি তৈরি করতে শুরু করি। এই ইমাজিনেশন পাওয়ার কিন্তু পড়ার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। যার ইমাজিনেশন অর্থাৎ যার একটা ইমেজ তৈরি করার, মানে তার কল্পনাতে একটা ইমেজ তৈরি করার পাওয়ার যার রয়েছে বা যার এই ক্যাপাবিলিটিটা রয়েছে, সে কিন্তু কোনো পড়া খুব ইজিলি বুঝতে পারে এবং তার জন্য কোনো একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করাও কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো এই সম্পর্কে আইনস্টাইনেরও কিন্তু মতবাদ রয়েছে যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন নলেজ। অর্থাৎ নলেজের থেকে ইমাজিনেশন বা কল্পনা শক্তি, কোনো একটা বিষয় কল্পনা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন তুমি কোনো একটা টপিক পড়ো, সেই টপিকের ইমেজ তুমি একটু লক্ষ্য করো যে যখন তুমি কোনো গল্প পড়ো তখন তার একটা ইমেজ কিন্তু তোমার মাথাতে রেডি হয়। তো এটাই হচ্ছে ইমাজিনেশন, যে তুমি যদি কোনো টপিক পড়ো এবং সেই টপিকের যদি ইমেজ তোমার মাথায় রেডি হতে থাকে, তার মানে বুঝবা যে পড়াটা তোমার হচ্ছে, কমপ্লিট হচ্ছে। আদারওয়াইজ কিন্তু ধরে নিবা যে পড়াটা কিন্তু তোমার লং টার্ম মেমোরিতে যায়নি। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবা যে ইমাজিনেশন পাওয়ারটা তোমার ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। এটার জন্য কিছু টিপস রয়েছে, সেটা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। পরবর্তীতে তার এই যে স্ট্রাগল লাইফটার পরে, অর্থাৎ তাকে যে $2 বিনিময়ে মাটি খননে কাজ করতে হতো, এইসব অনেক স্ট্রাগলের পরে 1886 সালের দিকে, অর্থাৎ 29 বছর বয়স যখন তার হয়েছিল, তখন ব্রাউন এবং পিক দুইজন ইনভেস্টর তার যে আগের যে কাজগুলো ছিল, ইলেকট্রিক আর্ক বা অন্যান্য যে কাজগুলো ছিল, সেখানে এগুলো ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল। তো সেগুলো পড়ে তারা খুব ইন্সপায়ার হয়েছিল এবং তাকে ইনভেস্ট করার জন্য টাকা দিয়েছিল। তখন নিকোলা টেসলা একটা কোম্পানি খোলে, সেই কোম্পানির নাম তিনি দিয়েছিলেন টেসলা ইলেকট্রিক কোম্পানি, এবং সেখানে তিনি এসি এবং ইন্ডাকশন মোটর নিয়ে কাজ করেছিলেন। এবং পরবর্তীতে তিনি ইন্ডাকশন মোটরটি আবিষ্কার করে ফেলেন সঠিকভাবে, এবং 1887 সালের দিকে তিনি ইন্ডাকশন মোটরটি আবিষ্কার করেন এবং তার এই কথাটা তখন চারিদিকে ছড়িয়ে পড়ে। তো আমেরিকা তো দেখলো যে একটা জিনিয়াস লোক, তো একে তো হাতছাড়া করা যাবে না। তখন আমেরিকা কী করলো যে 1891 সালে 30শে জুলাই তার বয়স যখন 35 বছর, তখন আমেরিকা এই টেসলাকে তার আমেরিকার নাগরিকত্ব প্রদান করলো। আমেরিকার তো কাজই তাই, যে বড় বড় জিনিয়াস যারা রয়েছে তাদেরকে তাদের সেখানে নাগরিকত্ব দেওয়া, তাদের কিছু ফ্যাসিলিটি দেওয়া, যাতে করে তারা বড় বড় ইনভেন্ট সেখানে করতে পারে। তো সেখানে টেসলা নাগরিকত্ব লাভ করলো এবং তারপরে টেসলা বিভিন্ন গবেষণা করেছিলেন। তোমরা এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখতে পাবে যে সে কোনো সময় থেমে থাকে নাই। যত স্ট্রাগলই আসুক, যত বিপদই আসুক, যত সংগ্রামী তাকে করতে হোক, সে কিন্তু অনবরত তার কাজটা করেই যাচ্ছিল। এখান থেকে কিন্তু একটা শিক্ষা রয়েছে যে কোনো সময় যত বিপদই আসুক, তোমার কাজ তোমাকে করে যেতে হবে। তোমার চিন্তা, তোমার যে লক্ষ্য, সেই অনুযায়ী তোমাকে কাজ করে যেতে হবে। তাহলে কিন্তু ধীরে ধীরে তুমি তোমার সাকসেসফুলের দিকে অগ্রসর হতে পারবে। তো এক্স রে পরীক্ষা নিয়েও এক্স রে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা তিনি করেছিলেন এবং তিনি সর্বপ্রথম বলেছিলেন যে এক্স রে আমাদের দেহের জন্য ক্ষতি হতে পারে। তিনি কিন্তু এই ইনফরমেশনটা সর্বপ্রথম তিনি দিয়েছিলেন। তো পরবর্তীতে নিকোলা টেসলা কিন্তু রেডিও নিয়েও কাজ করেছিলেন এবং তার এই কিছু ইনফরমেশন, অর্থাৎ কিছু ফর্মুলা এই মার্কনি পেয়েছিলেন। মার্কনি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কিন্তু রেডিও আবিষ্কার করে ফেলেছিলেন। রেডিও নিয়ে কিন্তু নিকোলা টেসলা কাজ করেছিলেন এবং সেখানে কিন্তু তিনি অনেক ভালো সাফল্য অর্জন করেছিলেন। কিন্তু মার্কনি তার কিছু ফর্মুলা, কিছু টেকনোলজি জেনে গিয়েছিল, তার উপর ভিত্তি করে মার্কনি কিন্তু রেডিওটা আবিষ্কার করে ফেলে। তো সেই জন্য মার্কনিকে কিন্তু রেডিওর আবিষ্কারক বলা হয়ে থাকে। এছাড়াও নিকোলা টেসলা কিন্তু নাইগ্রা, এই যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেখানে রয়েছে, সেখানেও কিন্তু তার পরামর্শ তিনি দিয়েছিলেন। অর্থাৎ তিনি যেহেতু এসি অল্টারনেটিভ কারেন্ট নিয়ে গবেষণা করেছিলেন এবং সেখানে তিনি উদ্ভাবন করেছিলেন, সেই জন্য এই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এখানেও কিন্তু এসি কারেন্ট উৎপন্ন করা হয়। তো এখানেও কিন্তু এখানকার ইঞ্জিনিয়াররা কিন্তু তার থেকে পরামর্শ নিয়েছিল। সেই জন্য তার স্মৃতিতে কিন্তু এখনও এখানে এরকম মূর্তি এখনও স্থাপন করা রয়েছে। এখানে অনেক দর্শকরা অনেকেই দেখতে যায় এই জায়গাটা। এছাড়াও নিকোলা টেসলার নামে কিন্তু 300টা পেটেন্ট ছিল। এখন পেটেন্ট হচ্ছে যে তিনি যে গবেষণাটা করেছিলেন তার রিসার্চ অন্য কেউ নিতে পারবে না, এরকমভাবে একটা পেটেন্ট করা থাকে নির্দিষ্ট সময়ের জন্য। তো এইরকম 300টা পেটেন্ট তার নামে করা ছিল। দেখো তাহলে তিনি কতটা কাজ করেছিলেন। তিনি কিন্তু থেমে থাকে নাই, বিভিন্ন ফিল্ডে বিভিন্ন জায়গায় সে তার কাজ করে যাচ্ছিল। কাজ থামা যাবে না, যত
বিপদই আসুক না কেন। সো তিনি দেখতে পাচ্ছ এখানে কমিউটেটর, অর্থাৎ ইলেকট্রিক মেশিনের যে কমিউটেটরগুলো রয়েছে, তোমরা অবশ্যই কমিউটেটর সম্পর্কে জানো। তো কমিউটেটর নিয়ে তিনি কাজ করেছিলেন, ইলেকট্রিক আর্ক ল্যাম্প নিয়ে কাজ করেছিলেন, রেগুলেটর ফর ডাইনামো ইলেকট্রিক মেশিন নিয়ে কাজ করেছিলেন, ট্রান্সমিশন অফ ইলেকট্রিক পাওয়ার এগুলো নিয়ে কাজ করেছিলেন, মেথড অফ কনভার্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ইলেকট্রিক কারেন্ট এগুলো নিয়ে কাজ করেছিলেন, অল্টারনেটিং মোটর অর্থাৎ এসি মোটর যেগুলোকে বলা হয় এটা নিয়ে কাজ করেছিলেন, ইলেকট্রিক্যাল মিটার নিয়ে কাজ করেছিলেন, ইলেকট্রিক্যাল রেলওয়ে সিস্টেম নিয়ে কাজ করেছিলেন। এইরকম 300টা বিভিন্ন ধরনের গবেষণা তিনি করে একটা 300টা পেটেন্ট তার নামে ছিল। এছাড়াও আরও অনেক পেটেন্ট ছিল যেগুলো তিনি তার পেটেন্টগুলো তার নামে করা হয় নাই, কিন্তু তার কিন্তু অনেকগুলো পেটেন্ট তার নামে করা ছিল। পরবর্তীতে 47 বছর বয়সে 1901 সালের দিকে তিনি জেপি মর্গানের কাছ থেকে $1,50,000 পান রেডিও নিয়ে কাজ করার জন্য। কিন্তু তিনি রেডিওতে অতটা বেশি ইন্টারেস্ট ছিলেন না। তিনি চাচ্ছিলেন যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে তিনি ওয়্যারলেস ট্রান্সমিশন করবেন, অর্থাৎ আমাদের বাসাবাড়িতে এখন কি তারের মাধ্যমে ইলেকট্রিসিটি আসতেছে, তিনি চাচ্ছিলেন যে এই ইলেকট্রিসিটিটা তিনি তারের মাধ্যমে পাস না করে ওয়্যারলেস ট্রান্সফার করবেন, অর্থাৎ তারবিহীন ট্রান্সফার করবেন। কিন্তু জেপি মর্গান তাকে অর্থায়নটা করেছিলেন অ্যাকচুয়ালি রেডিওর জন্য, কিন্তু তিনি চাচ্ছিলেন যে তিনি ওয়্যারলেস ট্রান্সমিশন করবেন। এই জন্য জেপি মর্গান এটাতে ইন্টারেস্ট হারিয়ে ফেলেন এবং তার কাছ থেকে টাকা তিনি ব্যাক পাওয়ার জন্য সেই টাওয়ারটাকে তিনি ভেঙে ফেলেন। এবং তখন এই নিকোলা টেসলা বিভিন্ন ধরনের ঋণ এবং বিভিন্ন ধরনের লোনের ফাঁদে তিনি পড়ে যান এবং তার ফলে তার কিছু আর্থিক সমস্যা দেখা দেয়। তো নিকোলা টেসলার জীবনী থেকে আমরা আরেকটা ইনফরমেশন পাই এবং এখানে আমাদের জন্য একটা লার্নিং রয়েছে যে তিনি একটা সিক্রেট বলে দিয়ে গিয়েছেন ইনোভেশনের। সেটা হলো যে বি অ্যালোন, দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইনোভেশন। অর্থাৎ ইনোভেশনের একটা সিক্রেট রয়েছে, সেটা হচ্ছে তোমাকে একাকী থাকতে হবে। যখন তুমি একাকী থাকবা তখন তোমার ইনোভেশনের বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসবে। তিনি বলেছেন দেখো, বি অ্যালোন দ্যাট ইজ ওয়েন আইডিয়াস আর বর্ন। অর্থাৎ বিভিন্ন ধরনের আইডিয়া তখনই তোমার মাথায় আসবে যখন তুমি একাকী থাকবা। একাকী থাকলে তোমার ব্রেনটা ওই সার্টেন বিষয় নিয়ে চিন্তা করবে, তখন তোমার মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া আসবে যে হ্যাঁ আমি এটা করি, এটা করি, এটা করি। তখন তোমার কনসেন্ট্রেশন বা তোমার আইডিয়াগুলো ভালোভাবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে। তো বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে বিষয়গুলো। পরবর্তীতে 86 বছর বয়সে 1943 সালের নিউ ইয়র্কের একটি হোটেলে তিনি মারা যান এবং তার রুম নাম্বার ছিল 3327। এবং শেষের দিকে তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না এবং তিনি তখন শেষের দিকে কবুতরকে বেশি ভালোবাসতেন এবং তিনি প্রায় বিকালে কবুতরকে কিছু খাবার দেওয়ার জন্য বের হতেন এবং একটা পর্যায়ে গিয়ে তিনি তার হোটেলের 3327 রুম নাম্বার কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো এখান থেকে আশা করা যায় তোমরা এই নিকোলা টেসলার জীবনী থেকে অনেক কিছু লার্নিং তোমরা পেয়েছো এবং এই লার্নিংগুলো তোমরা অবশ্যই তোমাদের জীবনে অ্যাপ্লাই করবা এবং এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবা।